এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি ওনার পাঠানো, এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল 1983 সালের দিকে। আর ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে নেকি মণ্ডল। এই নেকি মণ্ডল ছিল অত্যন্ত সহজ সরল একজন মানুষ। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তার বাবা ছিল কবিরাজ। কবিরাজি করেই তাদের সংসার চলতো। তাদের কোনো জমি জায়গা ছিল না। নেকি মণ্ডল ছিল তার মা বাবার একমাত্র সন্তান। তার অন্য কোনো ভাই বোনও ছিল না। পরিবারে মোটামুটি অভাব অনটন থাকলেও টুকটাক চলে যেত আর কি। নেকি মণ্ডলের বাবা যখন কবিরাজি করতেন, নেকি মণ্ডল দূর থেকে তা দেখতেন। তিনি কোনোদিন এই কবিরাজি শিখতে আগ্রহ দেখাননি, আর তার বাবাও তাকে শেখাননি এই কারণে যে তার তখনও ওরকম পরিণত বয়স হয়নি। এই কারণে হঠাৎ করেই তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর সংসারের ভার এসে পড়ে তার উপর। টুকটাক ব্যবসা করে ছোট সংসার চালাচ্ছিল নেকি মণ্ডল। এরপর হঠাৎ করে তার মাও মারা যায়। এরপর নেকি মণ্ডল পুরোপুরি একা হয়ে পড়েন। তখন গ্রামের এক গৃহস্থ নেকি মণ্ডলকে তার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয়। নেকি মণ্ডল রাজি থাকায় তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পরে তাদের ছোট পরিবার ভালোই কাটছিল। হঠাৎ একদিন তার বাড়িতে ডাকাতের আক্রমণে নেকি মণ্ডল একেবারে সর্বশান্ত হয়ে পড়েন। এরপর নেকি মণ্ডল তার শ্বশুরের নির্দেশে তার ভিটে বিক্রি করে শ্বশুর বাড়িতে চলে আসেন। সেখানে তাকে তার শ্বশুর কিছু জমি দেন চাষবাস করার জন্য। এভাবেই চলছিল। নেকি মণ্ডলও চাষাবাদ করতেন। চৈত্র মাসের দিকে তিনি একটি জমিতে করলা রোপণ করলেন। তো করলা গাছ যখন ফুটে বের হয়েছে তখন গাছের নিচে খড় বেছাতে হয়। এই জন্য তিনি খড় বেছানোর জন্য জমিতে খড় নিয়ে গেলেন। তো করলা গাছের নিচে খড় বিছিয়ে দিলে খড়ের উপরে গাছ থাকে, ফলে গাছে পচন ধরে না। তো তিনি পুরো জমিতে খড় বিছিয়ে দিতে লাগলেন। যখন প্রায় শেষের দিকে তখনই একটি ঝড়ো বাতাস এসে সব উলটপালট করে দেয়। স্থানীয় ভাষায় ফাল্গুন চৈত্র মাসের দিকে মাঝে মাঝে কোনো এক স্থান থেকে প্রচন্ড গতিতে বাতাস ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। ওই গ্রামের লোকজন এটাকে বানুর বলে। গ্রাম্য লোকের বিশ্বাস, যখন কোনো জিন বা পরীরা কোনো স্থানে গমন করে তখন এমন বাতাসের সৃষ্টি হয়। তার জমির সমস্ত খড় ওলটপালট হয়ে যাওয়ার কারণে তিনি বিরক্ত বোধ করেন। করাটাই স্বাভাবিক, এত কষ্ট করে উনি খড় বিছিয়েছেন। আর উনি মাত্র খড় বিছিয়েছেন, সেগুলো এই বানুর এসে সব উল্টোপাল্টা করে দিল। তা দেখে পাশের জমিতে কাজ করার লোকজন হাসাহাসি করেন। এরপর তিনি আবার খড় বিছাতে শুরু করেন। যখন প্রায় শেষের দিকে তখন আবার এই বানুর বাতাস এসে সব উলটপালট করে দেয়। পাশের জমির লোকেরা তা দেখে আবার হাসাহাসি করতে থাকেন। এবার তিনি প্রচন্ড রেগে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তার বাবার কিছু পুরনো কবিরাজি বই ছিল, তা তিনি পড়েন। কোনো এক তদবির মুখস্থ করে নিয়ে আবার উনি জমিতে চলে আসেন। জমিতে গিয়ে পুনরায় তিনি আবার খড় বিছাতে শুরু করেন। আবার যখন ওই বানুর বাতাস আসে তখন তিনি তদবিরের মাধ্যমে এগুলোকে জমির মধ্যে আটকে ফেলেন। পাশের বাঁশঝাড় থেকে বাঁশের কাঁচা কঞ্চি ভেঙে নিয়ে আসেন। এরপর তিনি তদবিরের মাধ্যমে এগুলোকে ইচ্ছা মতো পিটাতে থাকেন। আর তার পাশের জমির লোকদেরকে তিনি দেখাতে থাকেন। প্রথমে পাশের জমির লোকেরা কিছু বুঝতে পারেনি। তারা ভাবলো, কি রে, নেকি মণ্ডল কি পাগল হলো নাকি, এভাবে শূন্যে কঞ্চি নিয়ে কাকে আঘাত করছে। নেকি মণ্ডল যখন তার মনের শখ মিটিয়ে ইচ্ছা মতো পিটান, এরপরে তিনি ওই বানর গুলোকে ছেড়ে দেন। সবাই লক্ষ্য করলো কোনো এক অদৃশ্য শক্তি প্রচন্ড বেগে ওখান থেকে বের হয়ে গেল এবং যেদিক দিয়ে গিয়েছে সেদিক দিয়ে চোখ যত দূর যায় শুধু ধুলো উঠছে। মনে হচ্ছে প্রচন্ড গতিতে কোনো এক অশরীরী এদিক দিয়ে চলে গেছে। এরপর তারা যখন নেকি মণ্ডলকে জিজ্ঞেস করে যে এটা কি গেল, তখন বানর মণ্ডল তাদেরকে সব খুলে বলে যে সে কিভাবে এই নেকি মণ্ডল তাদেরকে খুলে বলে কিভাবে এই বানুর বাতাসকে শাস্তি দিয়েছে।
এরপর নেকি মণ্ডল কাজ শেষ করে বাড়িতে ফেরত আসেন। তিনি প্রতিদিনের মতো সন্ধ্যায় বাজারে যান। বাজার থেকে ফিরে তিনি তার স্ত্রীকে বলেন তার শরীর খুব খারাপ লাগছে, তিনি ঘুমাবেন। এই বলে তিনি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়েন। এরপর তার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়, আর তিনি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন। তাকে অনেক ডাক্তার দেখানো হয়, কোনো কাজ হয় না, কিছুতেই তার জ্বর ভালো হয় না। তার পুরো শরীরে ছোপ ছোপ দাগ উঠতে শুরু করে। দেখে মনে হয় তাকে কেউ বেত দিয়ে আঘাত করছে। তিনি মাঝে মাঝে প্রচন্ড চিৎকার দিয়ে উঠতেন। চিৎকার ছাড়া তিনি কোনো কথা বলতে পারতেন না। কোনোভাবে তাকে সুস্থ করা যায় না। এরপর যখন ডাক্তার দেখিয়ে কোনো কাজ হয় না, তখন পাশের জমিতে কাজ করা সেই কয়েকজন ব্যক্তি তার সেই ঘটনা তার শ্বশুরের কাছে খুলে বলে, মানে নেকি মণ্ডলের শ্বশুরের কাছে খুলে বলে ওই লোকগুলো। যখন তার শ্বশুর এটা শোনে, তখন সময় নষ্ট না করে দ্রুত এক কবিরাজকে ডেকে নিয়েছেন। খুব ভালো কবিরাজ ছিলেন অবশ্য সেই লোক। কবিরাজ সব ঘটনা শুনে সেই জিনকে হাজির করেন আর তাকে ছেড়ে যাবার জন্য বলেন। তখন জিনটি বলেন যে আমি তাকে ছেড়ে যাব না, কারণ আমার ছেলে মেয়েরা খেলতে এসেছিল। তখন সে আমার এই ছেলে মেয়েগুলোকে আটকে ফেলে এবং তাদেরকে খুব মারধর করেছে। ওরা ছোট মানুষ, মানে ছোট ছেলেমি ভাব রয়েছে, ছোট মানুষ তো নয়, ছোট জিন আর কি। তো ওরা তো ওদের ছেলেমি ওরা দেখাবেই, কিন্তু ও তো তদবিরের মাধ্যমে তাদেরকে না আটকে ওদেরকে তাড়িয়ে দিতে পারতো। ও যেভাবে নিষ্ঠুর ভাবে তাদেরকে মেরেছে, এই মার খেয়ে একটা ছেলে নাকি মারা গিয়েছে ওই জিনের। আর এই জিন যদি তাকে ছেড়ে চলেও যায়, যে ছেলেটি মারা গিয়েছে তার যে মামা, খালা, অন্য যারা আত্মীয় স্বজন আছে তারা খুবই ক্ষিপ্ত এই নেকি মণ্ডলের উপরে। নেকি মণ্ডলকে যদি এই জিনটি না মেরে ফেলে, তাহলে নাকি এই তার যে ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলির সদস্যরা, মানে জিনের ফ্যামিলির সদস্যরা, এরা এসে এই তার শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে। এখন সমাধান একটাই, ওই জিনটি বলে যে নেকি মণ্ডলকে হত্যা করলে এটা সমাধান, হত্যার বদলে হত্যা। আর নেকি মণ্ডলকে না হত্যা করে এই জিন যাবে না, তার ছেলে হত্যার প্রতিশোধ সে নেবে। কবিরাজ অনেক চেষ্টা করার পরেও যখন সুস্থ করতে পারলো না, এমনকি ওই জিনটাকেও আটক করতে সক্ষম হয় নাই, এরপরে কবিরাজ হাল ছেড়ে দেন। উনি বুঝতে পারেন এই জিনটাকে যদি আটক করা হয়, তাহলে এই নেকি মণ্ডলের শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এর কিছুদিন পরেই নেকি মণ্ডল মারা যান। তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মারা যাওয়ার পরেও একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গভীর রাতে তার কবরের পাশ থেকে চিৎকার করে কে যেন বলতো, কিরে নেকি, আমাকে মারবি না? আয় মার আমাকে, কবরে শুয়ে আসিস কেন? মার মার আমাকে। এই চিৎকার নাকি গ্রামের অনেকেই শুনেছে। ঘটনাটি পারভেজ মণ্ডলের দাদুর মুখ থেকে শুনেছিলেন এবং এই ঘটনাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় লিসেনার্স, মুখস্থ বিদ্যা এটা কতটা ভয়ঙ্কর যদি সেই বিদ্যার প্রয়োগ যথাযথভাবে না জানা হয়, আর অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই ঘটনাটি তার প্রমাণ। নেকি মণ্ডল সরাসরি ওই জিনগুলোকে শাস্তি দেওয়ার পদ্ধতিটি মুখস্থ করে এসেছিলেন, কিন্তু ওদেরকে তাড়ানোর পদ্ধতিটা তিনি যদি মুখস্থ করে এসে সেটা অ্যাপ্লাই করতেন, হয়তোবা তার সাথে এই ধরনের পরিণতি ঘটতো না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে এমনটা লিখেছেন, এই কারণেই হয়তোবা এটা হয়েছে। কারণ কার মৃত্যু কিভাবে হবে এটা কোনো মানুষ বলতে পারে না, কোনো ফেরেশতা বলতে পারে না, এটা শুধু আল্লাহ জানেন। এমনকি আজরাইল আলাইহিস সালামও জানেন না যে কার মৃত্যু কখন হবে। উনি যখন আদিষ্ট হন যে অমুক ব্যক্তির জান কবজ করতে হবে, তখনই আজরাইল আলাইহিস সালাম আসেন। কারো হায়াত যদি বৃদ্ধি পায় সেটাও আল্লাহর সিদ্ধান্ত, কারো হায়াত যদি কমে যায় সেটাও আল্লাহ ভালো জানেন। প্রিয় লিসেনার্স, এই জন্য আমি সবসময় বলি যে এই যে জিনের চিকিৎসা, আমরা এমনি সাধারণ ঝাড়ফুঁক করতে পারি, সূরা ফালাক, সূরা নাস, অথবা চারকুল পরে ঝাড়ফুঁক করতে পারি, এমনি যে দোয়াগুলো রয়েছে সেগুলো করতে পারি। কিন্তু কাউকে জিনে ধরেছে বই পড়ে
সেই জিন ছাড়াতে গিয়েছি, তাহলে পরিণতিটা কি হবে? এই জন্য বলা হয় যে এই টাইপের ভয়ানক টাইপের রুকিয়াগুলো করার ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো ওস্তাদের কাছ থেকে শিখে তারপর সেগুলো অ্যাপ্লাই করতে হবে। ভালো ওস্তাদ বুঝতে পারবেন যে তিনি পরিণত হয়েছেন কিনা, এই বিদ্যাটা অ্যাপ্লাই করার জন্য তার যথেষ্ট ক্ষমতা অর্জিত হয়েছে কিনা। যেমন এমবিবিএস পাশ করার সাথে সাথে কোনো একজন তরুণ ডাক্তার বা নবীন ডাক্তার এক্সট্রিম লেভেলের অপারেশন যেমন করতে যান না, কারণ হচ্ছে আরো ভালো ডাক্তারের সান্নিধ্যে থেকে ধীরে ধীরে ওই জিনিসগুলো শিখতে হবে, কারণ একটু ভুল হলে একজনের জীবন চলে যাবে। এই জন্য এই বিষয়গুলো ঠিক এমনই, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আর এই ধরনের ভালো মানের রুকিয়া করতে হলে ভালো ওস্তাদের সান্নিধ্যে থেকে জিনিসগুলো শিখতে হবে এবং তার অনুমতি ব্যতীত, অনুমতি ছাড়া যে করলে এটা কাজ হবে না বিষয়টা এরকম না। এই কারণে অনুমতি নিজের সেফের জন্য, নিজের সেফটির জন্য, কারণ ওই ওস্তাদ বুঝতে পারবেন যে আসলেই তার ছাত্র বা শিষ্য তিনি এই বিদ্যাটা প্রয়োগ করার মতো যোগ্যতা অর্জন করেছেন কিনা। নিজে নিজে তো সেটা বোঝা যায় না, তবে টুকটাক ঝাড়ফুঁক আমরা নিজেরা নিজেদের মধ্যে করতে পারি। কিন্তু আমি শুধু একটা বিষয় বলছি, বারবার লিসেনার্স এই কথাটা বারবার রিপিট করছি, কারণ হচ্ছে যে এটা ভুল হয়ে যেতে পারে, আপনাদের মধ্যে একটা ধারণা, ভুল মেসেজ চলে যেতে পারে যে আমি হয়তো বলছি যে আপনারা কোনো রুকিয়া করবেন না। বিষয়টা এরকম না, শুধু এক্সট্রিম লেভেলের যেগুলো সরাসরি জিন ভূত ধরার সাথে মানে আচরগুলোর সাথে সম্পর্কযুক্ত, বুঝতে পারছে যে তার উপর ভয়ানক কোনো জিন আচর করেছে, এই জন্য যিনি এই বিষয়ে এক্সপার্ট তাকে মানে সাজেস্ট করবেন যে আপনি অমুকের কাছে নিয়ে যান, আমার জানা মতো অমুকা আছে। কিন্তু নিজে নিজে উল্টাপাল্টা করতে গেলে নিজের বিপদ ডেকে আনার একটা ঘটনা ঘটে যেতে পারে। লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর বানর টাইপের এই ঘটনাগুলো আমার কাছে এটাই প্রথম, আর আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ঘটনাটি। তখন ওনার বয়স ছিল 16 কি 17 বছর। ওনার জন্ম একটি কৃষক পরিবারে, আর কৃষক পরিবারে জন্ম হওয়ার কারণে কৃষিকাজ রিলেটেড অনেক কাজের সাথেই কিন্তু তার পরিচয় হয়। বাবার সাথে মাঠে কাজ করতেন, ধান লাগানো, ধান কাটা, জমিতে পানি দেওয়া, বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ফসল বোনা, এই সবগুলো কাজেই উনি মোটামুটি পারদর্শী হয়ে উঠেছিলেন। ধান লাগানোর পর যে কাজটি সেটি হলো ওই জমিতে পানি দেয়া। গ্রামে যেটা হয় সেটা হলো যে অনেকগুলো জমির মাঝখানে কেউ একজন ওই মেশিন বসায়, মানে পানির মেশিন বা পাম্প। পরে তিনি ওই জমিগুলোতে পানি সরবরাহ করেন। আর সিজন শেষে ওই জমির মালিকরা, তারা ওই পাম্পের যিনি মালিক তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেন অথবা ফসল দেন, এভাবেই মোটামুটি চুক্তি থাকে আর কি। তো এই তুষার মোল্লাদের জমিতে যখন ধান লাগানো হয়েছে, ধান লাগানোর পর পানি দিতে হবে, তো ওনার বাবা কোনো একটা ব্যস্ততার কারণে ওই তুষার মোল্লাকে বলেন যে তুমি গিয়ে এটার পানি দেওয়ার ব্যবস্থা করবা। এখন উনি কি করেছেন, ওনার বাবার কথা ভুলে গিয়েছেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে বেমালুম একদম ভুলে গিয়েছেন যে এখানে পানি দিতে হবে। রাত্রে ওনার বাবা ফেরত আসে, যখন জিজ্ঞেস করে জমিতে পানি দেওয়া হয়েছে কিনা, তখন তো উনি মুখ কাচুমাচু করে বলে যে না, পানি তো দেওয়া হয়নি। তখন ওর বাবা তো খুব রাগারাগি করেছে, স্বাভাবিক রাগারাগি করারই কথা, কারণ একদিন পানি না দিলেই ধানের অবস্থা কেমন হতে পারে যারা কৃষিকাজ করেন তা তো আপনাদের অবশ্যই অবগত থাকার কথা। এবং ওনার বাবা খুব কড়াকড়ি ভাবে তুষার মোল্লাকে বলে দেন যে আগামীকাল কোনো ধরনের কোনো ভুল যেন না হয়। এখন উনিও কথা দেন যে না, আগামীকাল ইনশাল্লাহ কোনো ভুল হবে না। তো উনি মোটামুটি সকালবেলা চলে গিয়েছেন জমিতে পানি দেওয়ার জন্য, কিন্তু ওই জমির যে পানি
দেখা যায় যে পরিমাণ পানি পড়ে একত্রে কিন্তু সব জমিতে পানি এট এ টাইম দেওয়া সম্ভব হয় না। ওখানে আইল করা থাকে এবং ওই পানি চলে যাওয়ার জন্য কিন্তু একটা নালার মতো তৈরি করা হয়। যেই জমিতে পানি দেওয়া প্রয়োজন ওই নালার একটা অংশ ফাঁকা করে দেওয়া হয়, তখন পানি ঢুকে পড়ে। আবার যখন ওই জমিতে পানি দেওয়াটা পূর্ণ হয়ে যায় তখন ওই অংশটা বন্ধ করে দেওয়া হয়, যাতে করে অতিরিক্ত পানি আবার না ঢোকে। এখন ওনাদের জমিটা পাম্প থেকে একটু দূরে ছিল। উনি গিয়ে দেখেন যে আর একজন লোক তার জমিতে পানি দিচ্ছে, মানে ওই নালার একটা অংশ দিয়ে ওনার জমিতে পানি দিচ্ছে। তো আর মূলত ওই মেশিনের ছিল হলো পাইপ লাগানো, যদিও নালা থাকে কিন্তু ওনাদের ওইটা ছিল পাইপ লাগানো। এই কারণে এট এ টাইম একটা মেশিনে একটা জমিতে পানি দেওয়া যেত। অন্যান্যদের বেলায় কিন্তু দেখা যাচ্ছে যে নালা করা থাকে, কিন্তু ওইটা ছিল ডিফারেন্ট। একজন যখন জমিতে পানি নেবে আরেকজনকে অপেক্ষা করতে হবে, তারটা শেষ হওয়ার পর অন্যজন। তো এই তুষার মোল্লা গিয়ে দেখেন বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, এখন সিরিয়ালি আসতে হবে। আর সিরিয়ালি আসতে আসতে সকাল গড়িয়ে যায়, দুপুর গড়িয়ে মানে বিকেল হয়ে যায় ভাবে এমন একটা অবস্থা। তখন ওনার সিরিয়াল আসে, তখন উনি পানি দিতে থাকেন এবং ওনার মায়ের কাছে ফোন করে বলে দেন যে যেহেতু মাত্র সিরিয়াল পেয়েছেন, সময় লাগবে, বাড়িতে আসতে রাত 9টা কি 10টা বাজতে পারে। কিন্তু ওনার মা কথা শুনে বলে দেন যে ঠিক আছে, আজ আর পানি দিতে হবে না, তুই চলে আয়। এর পেছনে কারণ হলো ওই জমির একটু পাশে, মানে ওনাদের জমি তার একটু পাশে একটা পুকুর এবং বাগান রয়েছে, যা নিয়ে অনেক ভয়ের কথা প্রচলিত আছে। এখন মায়ের মন তো ভয় পেয়ে বলেছেন যে ছেলের বিপদ হতে পারে। কিন্তু গত রাত্রে এই তুষার মোল্লার বাবা যে বকাঝকা শুনেছেন, এই কথা শুনে ওনার মায়ের কথায় আর কর্ণপাত করেন নাই। উনি চিন্তা করেন যে কোনোভাবেই পানি না দিয়ে বাড়িতে যাওয়া যাবে না, তাহলে বাবা তো আস্ত রাখবে না। এই জন্য ওনার মাকে বলে দেন যাই হোক না কেন পানি দেওয়া শেষ করে তবেই উনি বাড়িতে আসবেন। আসলে উনি তো জানতেন না যে ওই রাত্রে ওনার জন্য কি অপেক্ষা করছে। তো ধীরে ধীরে জমিতে থাকা আশেপাশে সব লোকজন সন্ধ্যা হয় বাড়িতে ফিরতে শুরু করেছে। তো এক পরিচিত কাকা বাড়িতে যাবার পথে ওনাকে বলেন যে যদি ওনার যেতে দেরি হয় তবে যেন খালের উত্তর পাশের রাস্তা দিয়ে উনি বাড়িতে না যান। তো উনি ওই কাকার কথা খুব একটা গায়ে লাগান না। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসতে শুনে ওনার শরীরটা একটু ভয়ে কেঁপে ওঠে, কারণ রাত হয়ে যাচ্ছে। আজান শেষ হবার পর কিছুটা সময় পর, তখন একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি, তবে আবছা আলো রয়েছে। তো এই তুষার মোল্লা দেখতে পান দূরের একটা জমির আইল দিয়ে কেউ একজন হেঁটে আসছে, কিন্তু কে আসছে এটা বোঝা যাচ্ছিল না। আর ওনার কাছে যে মোবাইল ফোনটা ছিল, মোবাইলের আলো এত কম যে অত দূরে যাবে না সেই আলোটা। এই জন্য ওই আলো দিয়ে দেখার বৃথা চেষ্টা না করে কে আসছে সেটা দেখার জন্য উনি যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছু সময় পর দেখেন একজন বৃদ্ধা মহিলা হাতে লাঠি নিয়ে ওই লাঠির উপর ভর করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন। ভয় আর কৌতূহল দুটো নিয়ে তাকে জিজ্ঞেস করেন যে বুড়িমা এত রাত্রে কোথায় যাবেন, কোনো বিপদ হয়েছে কি, আমি কি এগিয়ে দেব? তো ওই বৃদ্ধা মহিলা একটু থেমে বললেন যে সামনে এই যে বিল, এই বিল শেষে তার মেয়ের বাড়ি, সেখানে নাকি তিনি যাবেন, তার নাতিকে নাকি সাপে কেটেছে, এই জন্য এই জমিটুকু পার হতে পারলেই নাকি তার ঝামেলা শেষ, খাল পার মানে পাড়ি দিয়ে তার কোনো অসুবিধা হবে না। তখন এই তুষার মোল্লা বলেন যে বুড়িমা আমি কি আপনার হাতটা ধরে কিছুটা পর এগিয়ে দিয়ে আসবো? এটা বলার পেছনে তুষার মোল্লার কারণ ছিল হচ্ছে যে আইল দিয়ে কিন্তু মানে স্বাভাবিকভাবে হেঁটে আসাটা বেশ একটু কঠিনই, কারণ আইল থেকে চিকন, এর উপর দিয়ে হেঁটে আসাটা একটু টাফ। এই কারণে মাঝে মাঝে পা পিছলে জমির কাদার মধ্যে, দুই পাশে যে জমি রয়েছে সেখানে যে পানি আছে ওই কাদার মধ্যে বা পানির মধ্যে পা পড়ে যায়। তো মহিলারও ওরকম হচ্ছিল বলে মনে হচ্ছিল তুষার মোল্লার কাছে, এই জন্য উনি উপকার করার নিমিত্তে কথাটা বলেছিলেন। তখন ওই মহিলা বলে ঠিক আছে, আমারও হাঁটতে অসুবিধা হচ্ছে আইল দিয়ে, দাও তোমার হাত দাও। তখন ওই মহিলা
ওনার হাতটা বাড়ান আর তুষার মোল্লা ওনার হাতটা এগিয়ে দেন। দুজন হাঁটছেন। তুষার মোল্লার কাছে মনে হচ্ছিল এই যে বৃদ্ধা মহিলার হাতটা এটা অনেক ঠান্ডা এবং খুবই শক্ত। তুষার মোল্লা ভাবেন যে এই বৃদ্ধা মহিলার বয়স হয়েছে, এই জন্যই হয়তোবা হাতটা এতটা শক্ত হয়ে গিয়েছে, কিন্তু এত ঠান্ডা কেন? এটার আসলে ব্যাখ্যা ওনার কাছে ছিল না ওই সময়ে। হাঁটতে হাঁটতে দুই একটা কথা বলছিলেন তুষার মোল্লা তার সাথে, কিন্তু উনি ওই বৃদ্ধা মহিলা তেমন কোনো উত্তর দিচ্ছিলেন না, কারণ রিপ্লাই নাই। মাঝে মাঝে কিছু একটা পচা দুর্গন্ধ পাচ্ছিলেন, কিন্তু সেটি যে ঠিক কিসের দুর্গন্ধ এটা বোঝা যাচ্ছিল না। হঠাৎ করে পেছন থেকে মেশিন বন্ধ হয়ে গেল। ওই মেশিন বন্ধ হলে কিন্তু একটা শব্দ হয়, ওই শব্দতে উনি পেছন দিকে তাকান, মানে তুষার মোল্লা পেছন দিকে তাকান। মনে হচ্ছিল মেশিন কোনো সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। এখন ওনার জমিতে তো পানি দেওয়া হচ্ছিল, মেশিন বন্ধ হয়ে গেলে তো ওনার অসুবিধা, পানির প্রবাহটা তো ঠিক রাখতে হবে। তখন এই তুষার মোল্লা এই বুড়িমাকে বলেন যে বুড়িমা তুমি একটু দাঁড়াও, আমি ওই মেশিনটা চালিয়ে দিয়ে আবার আসছি। তখন ওই বুড়িমার হাত ছেড়ে মেশিনের দিকে একটু আগাবেন, এমন সময় মনে হলো যে বুড়িমার দিকে একটু তাকাই তো কেমন কেমন মনে হচ্ছে। উনি তো ওই বুড়িমার দিকে তাকিয়ে একদম হতবাক। আরে এখানে তো সেই বৃদ্ধা মহিলা কোথায়? এখানে তো 3-4 বছরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আর তুষার মোল্লার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। কি যে বিশ্রী সে হাসি, আর ওই হাসির শব্দে মনে হচ্ছিল তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। নিজেকে কয়েক মুহূর্তের জন্য শান্ত করে তার পাশ দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে তাকিয়েছিলেন এবং দেখেন যে ওই যে মেয়েটা, বাচ্চা মেয়ে অবয়ব হয়ে গিয়েছে, সেটাও তার পেছনে দৌড়ে দৌড়ে আসছে। জমি ছেড়ে খালের পাড়ে আসেন এবং তার মনে হয় এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু পেছনে ফিরে তাকিয়ে দেখেন যে বিশাল উচ্চতার কোনো একটা অবয়ব ছুটে আসছে তার দিকে। উনি এই দৃশ্য দেখে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তখন উনি জ্ঞান হারান নাই। ওদিকে এই যে এক চাচা ওনাকে বলেছিলেন যে খালের উত্তর পার দিয়ে না যেতে, উনি ভুল করে খালের উত্তর পারে চলে আসেন যাতে করে ওই জিনিসটা তার কাছে আসতে না পারে, এই কারণে এসেছিলেন। কিন্তু উনি তো ভুলে গিয়েছিলেন যে সেই চাচা নিষেধ করেছিলেন ওই দিকটা দিয়ে না যেতে। ওই দিক দিয়ে ছোটার সময় কিছুটা পথ যাওয়ার পরেই ওইখানে একটা কবরস্থান রয়েছে, আর ওই কবরস্থানের উল্টো পাশে রাস্তার পাশে একটি খাল রয়েছে, যে খালে পানি রয়েছে। তো উনি যাচ্ছিলেন দৌড়ে, হঠাৎ করে খালের পানিতে কিছু একটা সাঁতার কাটার শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন সাদা কাপড়ে মোড়া একটা লাশ ওই পানিতে ভেসে চলছে এবং ওই লাশের ভেতর থেকে কোনো পশু জবাই করার পর, স্পেশালি গরু বা ছাগল জবাই করার পর যেমন এক ধরনের গড়গড় শব্দ হয়, এরকম শব্দ আসছে। উনি তো আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছেন, কিন্তু কোন দিকে যে যাচ্ছেন, ডানে না বায়ে? যদিও রাস্তা সোজা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার দিক ঠিক নাই। উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে কিছু একটা সাথে ধাক্কা লেগে পড়ে যান। তো ধাক্কা লাগার পর দেখেন যে ওইখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি আরো ভয় পান, কিন্তু ওনার ভয়টা কেটে যায় যখন উনি বুঝতে পারেন এই অবয়বটি আর কেউ নয়, ওনার আব্বা দাঁড়িয়ে আছে। তখন ওনার মনে হয় উনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, এবারের যাত্রায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। ওনার আব্বা তো তাকে মানে জড়িয়ে ধরে, এই বাবা কি হয়েছে? তখন মানে উনি বলেন যে আমি ভয় পাইছি। তখন ওনার আব্বা বলেন যে তাকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না, এই কারণেই দ্রুত তিনি চলে আসেন যে কোনো সমস্যা হলো কিনা। এবং উনি দ্রুত আসার জন্য কবরস্থানের পথটা দিয়ে এসেছিলেন, সোজা পথ দিয়ে না এসে। আর এখানেই উনি ওনার ছেলের সাথে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর তো তুষার মোল্লা পড়ে যান। এরপরে ওনার বাবা তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসেন, গোসল করিয়ে দেন। গ্রামের কিছু রিচুয়াল আছে, যেমন লোহা গরম পানিতে দিয়ে খেতে দেয়া, এরকম করা হয়।
এরপরে উনি বেশ কয়েকদিন জ্বরে ভুগেছিলেন। স্থানীয় কবিরাজ চাচার কাছ থেকে পানি পড়া নিয়ে ঝাড়ফুঁক করিয়ে আল্লাহর অশেষ রহমতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে সন্ধ্যার পর ফাঁকা জায়গাগুলোতে এরকম টুকটাক ঘটনা কিন্তু ঘটে। এই জন্য মুরব্বীদের কথা কিন্তু শুনতে হয়, একা থাকা উচিত নয়। কারণ মূলত সন্ধ্যা হলেই ভয়ানক সমস্ত এই অশরীরীগুলো এগুলো কিন্তু বের হয়ে আসে, আর তখন তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। তারা মানুষকে ভয় না দেখালেও তারা তাদের যে চলার পথ, সেই পথ দিয়ে গেলেও যদি তারা দেখে মানুষ সামনে পড়েছে, তখন তারা বিরক্ত হয়। তখন তারা কিন্তু এমনিতেও ভয় দেখাতে পারে, আর তাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় মানুষ ভয় পেতে পারে। কারণ তাদের যে পথ, সেই পথ দিয়ে চলার সময় তাদের অজান্তেই কোনো মানুষ কখনো কখনো তাদেরকে দেখে ফেলে, তখন ভয় পায়। তারা যে ভয় দেখিয়েছে ইচ্ছা করে, বিষয়টা এরকম নয়। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ তুষার মোল্লা, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই জন্য ঘটনার সময়কাল 1998 সালের বৈশাখ মাসের কোনো এক রাত্রে। ঘটনাটা উনি ওই আলতাফ হোসেন মামার নিজ মুখে 2005 সালে শুনেছিলেন। তখন উনি ক্লাস 8-এ পড়তেন। এই আলতাফ হোসেন মামা যেভাবে বলেছেন সেটা হলো 1998 সালের বৈশাখ মাসের শেষ দিকে ওনাদের পার্শ্ববর্তী শুক্তাগড় গ্রাম থেকে একজন লোক আসে তার মেয়ের চিকিৎসার জন্য ওই আলতাফ মামার কাছে। তো আলতাফ মামাকে তার সাথে করে নিয়ে যাবেন ওই লোকটি। তবে আলতাফ মামা ওই সময় একটা কাজ করছিলেন, এই কর্মব্যস্ততার কারণে ওই লোকটিকে বলেন যে তুমি বাড়িতে যাও, আমি হাতের কাজগুলো শেষ করে সন্ধ্যার পর তোমাদের বাড়িতে আসবো। তারপরে লোকটি চলে যান এবং আলতাফ মামা সন্ধ্যার পর ওই লোকের বাড়িতে যান। ওই ব্যক্তির মেয়ের চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শেষ হতে রাত প্রায় 11টা বা তার একটু বেশি হয়ে যায় আর কি। ওই লোকদের বাড়িতেই এরকম সময়টা হয়ে যায়। ওই লোক আলতাফ মামাকে এগিয়ে দিতে চাইলে আলতাফ মামা বলেন যে দরকার নেই, জ্যোৎস্না রাত, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না আমার সাথে। এই বলে আলতাফ মামা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আলতাফ মামা হাঁটা শুরু করেন। আলতাফ মামা এক পর্যায়ে যখন কামারবাড়ি শুক্তাগড় সরকারি প্রাইমারি স্কুলের কাছে আসেন, তখন রাত প্রায় 12টারও বেশি সময় অতিবাহিত হয়। এখানে বলে রাখা ভালো, ওই প্রাইমারি স্কুলটির আশেপাশে প্রায় 30টির মতো সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ছিল এবং তাদের অধিকাংশই কামার পেশার সাথে সম্পৃক্ত থাকার কারণে ওই বাড়িগুলো বা ওই এলাকাটা কামারপাড়া বা কামার বাড়ি নামে পরিচিত ছিল ওনাদের গ্রামে। তো আলতাফ মামা যখন শুক্তাগড় সরকারি প্রাইমারি স্কুল অতিক্রম করেন, তখন কামার বাড়ির সামনে এসে উনি যখন এসে দাঁড়ান, তখন খালের উপর একটা চার ছিল। উনি চার পার হয়ে চারের দক্ষিণ পাশে এসে দাঁড়ান। তখন তিনি ভাবতে থাকেন কোন দিক দিয়ে বাড়িতে যাবেন। ওখান থেকে দুটি রাস্তা, পশ্চিম দিকের রাস্তাটা সোজা গিয়ে মোল্লারহাট বাজারে গিয়েছে, যেখান থেকে আলতাফ মামার বাড়ি আসতে প্রায় 4 কিলোমিটার জায়গা অতিক্রম করতে হবে। আর পূর্ব দিকে যে রাস্তাটা এই এনামুল হক আবির ভাইয়ের বাড়ির দিকে আর কি, যে গ্রাম আর কি, ওখান থেকে প্রায় 2 কিলোমিটার জায়গা দূরত্ব অতিক্রম করলে আলতাফ মামার বাড়ি পৌঁছানো সম্ভব। তবে এই পূর্ব দিকের রাস্তাটাই হলো এই কামার বাড়ির ভয়ঙ্কর একটি চিতাখোলার রাস্তা। কামার বাড়ির সামনে চিতাখোলা সংলগ্ন যে খালটি রয়েছে, ওখান থেকে ওনাদের যে গ্রাম নারকেলবাড়িয়া গ্রাম, এই নারকেলবাড়িয়া গ্রামে আসতে প্রায় 1 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না। তখন একেবারে জনমানব শূন্য ছিল। ওই রাস্তাটার দুপাশে বাবলা, তাল গাছ, সারি সারি বিভিন্ন রকমের শতাধিক গাছ রয়েছে। রাস্তাটির দুই পাশে একটি খাল রয়েছে, যেটা নারকেলবাড়িয়া গ্রাম আর শুক্তাগড় গ্রামের সংযোগ স্থল বলা চলে। আবার সবসময়ের জন্যই নাকি ওই খালটিতে প্রচুর মাছ পাওয়া যেত এবং এখন অনেক মাছ পাওয়া যায় ওই খালটিতে। তো আলতাফ মামা এমত অবস্থায় চিন্তা করেন যে এত রাত্রে আর বেশি দূর না হেঁটে এই রাস্তাটি ধরেই অল্প সময় বাড়িতে চলে যাই, এটাই ভালো হবে। আর কি এমন হবে, যেহেতু তিনি কবিরাজি করতেন, আবার গ্রাম পুলিশ ছিলেন, বেশ সাহসীও ছিলেন আলতাফ মামা। আলতাফ মামার বাড়ি থেকে ওই চিতাখোলার রাস্তাটি ধরেই হাঁটা শুরু করেন। তিনি হাঁটার এক পর্যায়ে মিনিট 2 পরে দেখতে পান তার কিছু সামনে কে যেন হেঁটে যাচ্ছে।
তিনি খুব একটা পাত্তা না দিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে থাকেন। তার উদ্দেশ্য ছিল কে যাচ্ছে তা দেখার জন্য। যখন আলতাফ মামা সামনে কিছুটা এগিয়ে আসলেন, তখন দেখেন যে তার সামনে যে হেঁটে যাচ্ছে তিনি অপরূপ সুন্দরী এক নারী, 20 কি 25 বছর বয়স হবে তার। আলতাফ মামার ভাষ্য মতে যে কোনো মানুষ, বিশেষ করে পুরুষ মানুষ, ওই নারীকে একবার যদি দেখে তার দিকে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হবেই, এত সুন্দর ছিল সেই মেয়েটি। তখন আলতাফ মামা ওই মেয়েটিকে প্রশ্ন করে, এই তুমি কে, কোন বাড়ির মেয়ে তুমি, এত রাত্রে কোথায় যাও, আর এখানে কি করো? এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করার কারণ হচ্ছে উনি যেহেতু গ্রাম পুলিশ ছিলেন, স্বাভাবিকভাবেই এত রাতের বেলা কোন একটা মেয়ে হেঁটে গেলে এই প্রশ্ন তো উনি করবেনই। তো ওই মেয়ে হাঁটছে তো হাঁটছে, ওনার কোনো কথার উত্তর দিচ্ছে না। আলতাফ মামার ওই মেয়েটিকে নিয়ে আরো সন্দেহ হয়। তিনি ভাবতে থাকেন কোনো বাড়ির মেয়ে রাগ করে হয়তো বাড়ি থেকে পালিয়ে আসছে, অথবা কোনো ছেলের সাথে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে এসেছে, অথবা সে সুইসাইড করার জন্য যাচ্ছে। ওই মেয়েটি হাঁটতে থাকে, হঠাৎ করে ওই মেয়েটি চিতাখোলার ভিতর প্রবেশ করে। তখন আলতাফ মামা ভাবতে থাকেন যে এবার আর কোনো কথা নয়, সোজা গিয়ে ওর হাত ধরে টেনে ধরবেন, সে যে আসলে কে আর ওইদিকে কই যায়। ও যদি এখন একটা দুর্ঘটনা ঘটায় তাহলে তো ওর পরিবারের অবস্থা কি হবে। আর সে আবেগে হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে, কিন্তু এটা তো তিনি যেহেতু দেখে ফেলেছেন, তো হতে দেয়া যায় না। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে তাকে তার বাড়িতে পৌঁছে দেবেন। এই ভালো নিয়েতেই উনি ওই মেয়েটির পিছু নেন এবং ওই মেয়েটির জন্য আগ্রহ প্রকাশ করেন। যেই ভাবা সেই কাজ। আলতাফ মামা যখন ওই মেয়েটির পিছু পিছু হাঁটতে থাকেন, এক পর্যায়ে আলতাফ মামা যেই ওই মেয়েটির হাত ধরতে যাবেন, হঠাৎ করে ওই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। এখন আলতাফ মামার ঘোর কেটে যায়। তখন এই কামার বাড়ির চিতাখোলার ভয়ঙ্কর বিষয়গুলো আলতাফ মামার মনে পড়ে যায়। উনি তো মনে মনে প্রচন্ড ভয় পেয়ে যান এবং প্রায় সাহস হারিয়ে ফেলেন। আলতাফ মামা রাস্তায় উঠে যেই না উনি দৌড় দিতে যাবেন, তখন চারদিকে ভয়ঙ্কর ভাবে গাছের ডালপালা ভাঙার শব্দ শুনতে পান এবং অনেকগুলো মহিষ একসাথে ডাকলে গোঙানির মতো শব্দ করলে যেরকম হয়, ঠিক তেমন শব্দ শুনতে পান। হঠাৎ করে আলতাফ মামা যখনই পেছনের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন বিশাল কয়েকটা মহিষ, যা স্বাভাবিক মহিষের চেয়েও 5 থেকে 6 গুণ বড় এবং প্রচন্ড ক্ষিপ্রতার সাথে তার দিকে ছুটে আসছে, যেন এখনই তাকে আছড়ে পায়ের নিচে পিষে শেষ করে ফেলবে। আলতাফ মামা প্রচন্ড ভয় পান। শরীরের সবটুকু শক্তি দিয়ে তিনি দিক বিদিক ছুটতে থাকেন। প্রচন্ড জোরে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে নারকেল বাড়িয়ার শেষ সীমানায়, যেখানে একটি স্লুইস গেট রয়েছে, ওখানে সে চিৎকার দিয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন ওই স্লুইস গেটের কাছে 4-5 জন জেলে হারিকেন ধরিয়ে মাছ ধরছিল। তারা আলতাফ মামার চিৎকার শুনে নৌকা থেকে উঠে এসে আলতাফ মামাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। সকলেই তাকে চিনতে পারেন। এক পর্যায়ে তারা আলতাফ মামাকে বাড়িতে পৌঁছে দেন। পরে আলতাফ মামা তার সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আর তেমন কিছু বলেন না। ওনার জ্ঞান ফেরত আসে অল্প সময় পরেই। তখন বাড়িতে দেখেন যে গরুর মাংস রান্না হয়েছে, ওইটা দিয়ে উনি ভাত খেয়ে শুয়ে পড়েন। তবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও উনি যথাসাধ্য ওনার নিজের চিকিৎসা করান এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকেন। অবাক করা বিষয় হলো, আলতাফ মামা 2011 সালের দিকে ওনার আচরণের বেশ কিছু পরিবর্তন সবাই লক্ষ্য করে। ওনার মানসিক সমস্যা দেখা দেয়। আলতাফ মামা নাকি ওই কামার বাড়ির চিতাখোলার দিকে ছুটে যেত। 2011 থেকে 2013 সাল পর্যন্ত আলতাফ মামা এই সময়ের মধ্যে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং এমন অবস্থায় চলে যায় তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। 2013 সালের দিকে আলতাফ মামা মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আলতাফ মামাকে বিভিন্ন ওঝা কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হলেও সকলেই বলেছে যে ভয়ঙ্কর জিনিসটা তাকে আছর করেছে তা তাদের ক্ষমতার বাইরে, আর এই জিনিসটা আলতাফ মামার রক্তে মিশে গেছে এবং এমন অবস্থায় পৌঁছে গেছে এর প্রভাব কোনোভাবে চিকিৎসা করে তাকে আর ভালো করা সম্ভব নয়। মূলত ওই সময় সে যে জিনিসটা দেখেছিল, এই জিনিসটাকে মূলত উনি বিরক্ত করেছিলেন
এই জিনিসটা ওইভাবে সেটা মেনে নিতে পারে নাই। অহেতুক তাকে বিরক্ত করেছিল আলতাফ মামা, এই জন্য তার একটা ক্ষোভ ছিল। আর বাড়িতে আসার পর উনি গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার কারণে ওই জিনিসটার প্রভাব যতটুকু ছিল তা আরো বহুগুণ বেড়ে যায়। আর এই কারণেই একটা দীর্ঘ সময় পর এই জিনিসটার প্রভাব প্রকাশিত হয়েছে। প্রিয় লিসেনার্স, ওই কামার বাড়ির যে খাল, ওখানে মাছ ধরতে গিয়ে 30-40 জনেরও বেশি মানুষ পাগল হয়ে হাঁটা শুরু করেছে। পরে অবশ্য অনেকটা ঠিক হয়ে গেছে, এটা কিন্তু অনেকেই দেখেছেন। আর এর মধ্যে ওই আলতাফ মামার ভাগ্নে, তার নাম হলো লোকমান, এই লোকমান ভাইও ছিলেন, তিনি পরবর্তীতে সুস্থ হয়ে গেছেন। তো এটি ছিল ঘটনা। সময় জুন 2020। ওই সময়ে রাজশাহীর কোনো এক মেডিকেল কলেজ হসপিটালে আমার বদলি হলো। সেই সুবাদে প্রায় রাত্রে ইমার্জেন্সিতে আমার ডিউটি থাকতো। সাধারণত রাতে ডিউটি থাকলেও রাত 12টার পর কোয়ার্টারে চলে আসতাম, কারণ কোয়ার্টার থেকে হসপিটালে যেতে মাত্র 3 মিনিট লাগে সর্বোচ্চ পায়ে হেঁটে। কোনো রোগী আসলে অ্যাসিস্ট্যান্ট ফোন কল দিলেই আমি চলে আসতাম। কুরবানিদের আর মাত্র 2 দিন বাকি। একদিন আগেই পরিবারের সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। ইমার্জেন্সিতে ডিউটি থাকায় বাড়ি যাওয়া হলো না। তখন রাত 12টা। সব রোগীদের রাউন্ড দিয়ে কোয়ার্টারে যাওয়ার জন্য রওনা দিলাম। এমন সময় হুট করেই একটা কালো বিড়াল আমার সামনে চলে আসে। বিড়ালটি আমার পথ আগলে দাঁড়ায়, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা না করেই আবার রাস্তার আরেক দিকে চলে যায়। বিষয়টি নিয়ে আমি কোনো আর ভাবনা চিন্তা করিনি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার গরম করে খেয়ে নিলাম। সব কাজ শেষ করে ঘুমাতে আসলাম। এমত অবস্থায় বাইরে থেকে হঠাৎ করেই কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছিল। মাঝে মাঝে এমনটা হয় যদিও, কিন্তু আজকের রাতের কুকুরের কান্নার আওয়াজটা মনে হচ্ছিল কিছুটা অন্যরকম। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম, কারণ আমি ক্লান্ত ছিলাম। কয়েক মিনিট পর কলিং বেল বেজে উঠল। মনে হলো 2 বার বাজিয়েছে। আমি উঠে পড়লাম এবং উঠে গিয়ে দরজা খুলে দেখি ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই বলল, ম্যাডাম তাড়াতাড়ি চলুন, ইমার্জেন্সিতে মারামারি করে এক মাথা ফাটা রোগী এসেছে। দেরি না করে তাড়াতাড়ি হসপিটালে ছুটলাম। ইমার্জেন্সিতে গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক মাথায় হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। এমন রোগী আসলে থানায় খবর দেয়া হয়, কিন্তু তার অবস্থা দেখে ট্রিটমেন্ট শুরু করলাম। চিন্তা করলাম থানায় একটু পরে খবর দেই। ড্রেসিং করতে করতেই তাকে জিজ্ঞেস করলাম যে আঘাত তিনি কি করে পেয়েছিলেন। উত্তরে লোকটি জানান, জমি জমার ঝামেলা নিয়ে তার বড় ভাই এই ঘটনা ঘটিয়েছে। কোন রকমে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছেন। আমি আর কোনো কথা না বলে ড্রেসিং শেষ করে সেলাই করে ব্যান্ডেজ করে দিলাম এবং লোকটিকে বললাম যে ভর্তি হন হসপিটালে। কিন্তু লোকটি ভর্তি হতে নারাজ। বারবার বলার পরও লোকটি ভর্তি না হয়েই চলে গেলেন। ছেলেটির দিকে তাকিয়ে বললাম, আজব লোক তো, এই অবস্থায় কেউ বাড়িতে যায় নাকি? ভর্তি হলো না। তখন ওয়ার্ড বয় মাথা নাড়ে বলল যে ম্যাডাম, পৃথিবীতে কিছু লোক থাকে এরকম, ঘাটতারা প্রকৃতির, অনেক বোঝালেও বোঝে না। যাই হোক, ইমার্জেন্সি থেকে বের হয়ে আমি চলে যাব, এমন সময় ওয়ার্ড বয় আমার দিকে তাকিয়ে কি যেন দেখাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কিন্তু ওয়ার্ড বয় বলল তেমন কিছু না। আর কিছু না ভেবেই হসপিটাল থেকে বের হয়ে কোয়ার্টারে যাওয়ার অর্ধেক পথ আসতেই আমার মোবাইলে আমার অ্যাসিস্ট্যান্ট কল দিল। কল ধরতেই বলল, ওয়ার্ডে একটা জ্বরের রোগী আছে, তার অবস্থা ভালো না, একটু এসে দেখে যান। আমি
আবার হসপিটালে গেলাম। গিয়ে দেখি অ্যাসিস্ট্যান্ট ইমার্জেন্সিতে সেই ওয়ার্ড বয়টার সাথে কথা বলছে। অ্যাসিস্ট্যান্টকে বললাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? অ্যাসিস্ট্যান্ট উত্তর দিল, দোতলায় ছিলাম। আমি সেই ওয়ার্ড বয়কে বললাম, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট দোতলায় ছিল, তো তুমি তো তখন আমাকে কিছু বললে না যে জ্বরের রোগীর এই অবস্থা। তখন অ্যাসিস্ট্যান্ট উত্তর দিল, ও আপনাকে কিভাবে বলবে, ও তো আমার সাথেই দোতলায় ছিল। আমি আবারও ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি একটু আগে আমায় ডাকতে যাও নাই? তোমার সাথে কি আমার দেখা হয় নাই? উত্তরে ওয়ার্ড বয় বলল, না তো ম্যাডাম, আমি আপনাকে কখন ডাকতে গেলাম, আপনার সাথে আমার দেখা হয় নাই তো। আমার খুব রাগ হলো, এরকম ডাহা মিথ্যা কথা, তার উপর এইরকম একটা সিরিয়াস মুহূর্তে আমি মেনে নিতে পারছিলাম না। আমি ওই সময়ের জন্য চুপ করে গেলাম, ওর সাথে আর কথা বাড়ালাম না। ছেলেটার কোনো দুরভিসন্ধি রয়েছে এটা মনে করলাম। আমি আর কথা না বাড়িয়ে বললাম, চলো ওয়ার্ডে গিয়ে দেখি ওই জ্বরের রোগীর কি অবস্থা। ওয়ার্ডে যাবার সাথে সাথে ভয়ে আমার বুক কেঁপে উঠলো, কারণ যে মাথা ফাটা লোকটির ট্রিটমেন্ট আমি একটু আগে করলাম, সেই লোকটি দিব্যি সুস্থ অবস্থায় এই যে জ্বরের যে রোগী, সেই রোগীর পাশের বেডে বসে আছে। লোকটির কাছে গিয়ে ভালো করে দেখলাম, না, লোকটির শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, তিনি সুস্থ অবস্থায় এখানে বসে আছেন। আজব ব্যাপার, এই লোকটি নাকি ওই জ্বরের রোগীর আত্মীয়, তিনি মূলত তার সাথে এখানে আছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যে লোকটির মাথায় সিরিয়াস একটি ক্ষত সৃষ্টি হয়েছে, আমি নিজে ড্রেসিং করলাম, সেলাই করলাম, রক্ত বের হচ্ছিল, তাহলে এই লোকটি এত অল্প সময়ের মধ্যে 5-7 মিনিটের মধ্যে কিভাবে পুরোপুরি সুস্থ হয়ে গেল? তার মাথায় কোনো ক্ষত চিহ্ন নেই। আমি ওই লোকটিকে কিছু জিজ্ঞেস করলেও তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। ভাবে মনে হচ্ছিল লোকটি মনে হয় বোবা, কোনো কথা বলতে জানেন না। আর উনি কিভাবে এখানে আসলেন? উনি তো বিদায় নিয়ে চলে গেলেন, আসতেই পারেন, কিন্তু সুস্থ হওয়া কি, এটা কি পসিবল? আমি কাউকে তেমন কিছু বুঝতে দিলাম না। আমার বুকের ভিতরে ধকধক শুরু হয়ে গেল, মনে হচ্ছিল আমার হাত কাঁপছে চিকিৎসা দিতে। আমি কোনো কিছুর ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। আমি ওই অবস্থায় কাউকে কিছু বুঝতে না দিয়ে জ্বরের রোগীকে চেক করে কোয়ার্টারে চলে আসলাম। পরের দিন সকালে আমি শুনতে পেলাম, আমি চলে আসার কিছু সময় পরেই ওই জ্বরের পেশেন্ট নাকি মারা গিয়েছেন। এখানে আমার একটা প্রশ্ন, আসলে রাত্রে সেই লোকটি কে ছিল, মানুষ নাকি অন্য কিছু? আর জ্বরের রোগীর যে অবস্থা ছিল, তাতে আমার কাছে মনে হয়েছে সে মারা যাওয়ার মতো অবস্থায় নাই, স্বাভাবিক জ্বরের রোগী আমার কাছে মনে হয়েছে। তাহলে পাশের ওই লোকটি কে ছিল? আসলে কি সে মানুষ ছিল নাকি অন্য কিছু? নাকি কেউ তাকে হত্যা করেছে মানুষের বেশে এসে? এই সব কিছুর এই প্রশ্নগুলো আমার মাথার মধ্যে আজও ঘুরপাক খায়। আসলে কি ঘটনা কি সত্য, নাকি সবই কাকতালীয়, নাকি আমার মনের ভুল, যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আসলে ঘটনাটি খুবই অদ্ভুত। প্রিয় লিসেনার্স, পাতালবাসী শব্দটি শুনে হঠাৎ করে মনে হতে পারে হয়তোবা এটা এমন কোন এক ধরনের মায়াবী বাঁশি, যে বাঁশি মানুষকে একটা ভিন্ন জগতের দিকে আহ্বান করে। আসলে কিন্তু তা নয়। পাতালবাসী মূলত কোনো বাঁশি নয়। এটি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ইচ্ছাধারী বা রূপ পরিবর্তনকারী পিশাচ বা জিনদেরকে এই নামে ডাকা হয়। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে পাতালবাসী শব্দ দিয়ে রূপ পরিবর্তনকারী বা মায়াজাল সৃষ্টিকারী জিনদেরকে বোঝানো হয়। ওই অঞ্চলে
আপনারা পাতালবাসী যদি বলেন তারা এই বিষয়টি বলবে। আর এই নামটি আমরা আমাদের যে বই, এই বইটা আমরা এবারের অমর একুশে বই মেলাতে বের করেছিলাম, সেই বইটির নাম ছিল পাতালবাসী। আমরা যে ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মেহেদি হাসান। ওনার বাড়ি টুঙ্গিপাড়ার কুশলী গ্রামে। আর শুরুতেই বলেছি যে ওই এলাকাতে ইচ্ছাধারী জিনদেরকে পাতালবাসী বলা হয়। আর উনি যেই ঘটনাটি শেয়ার করেছেন, উনি নিজেই শিরোনাম দিয়েছেন যে বহুরূপী পাতালবাসী। তো চলুন শুরু করি ঘটনাটা মূলত ওনাদের এলাকার একটি মোড় রয়েছে, রাস্তার মোড় রয়েছে, এই কুশলী গ্রামেরই একটি রাস্তার মোড়। এই মোড়কে কেন্দ্র করে প্রথমে মোড়টির বর্ণনা দেয়া যাক। এই মোড়টা ওনাদের বাড়ির একদমই সামনে। ওনাদের বাড়ি থেকে মোড়টার দূরত্ব মাত্র 1 মিনিটের পথ। মোড়টার এক পাশে শিকদার বাড়ি আর অন্য পাশে ঘন জঙ্গল, ঝোপঝাড় আর বাঁশঝাড়ে পরিপূর্ণ। এই মোড়ে একটা সময় এমন ছিল যখন দিনের বেলাও গা ছমছমের পরিবেশ বিরাজ করত। এই মোড়কে কেন্দ্র করে অনেক ঘটনা প্রচলিত আছে। তো উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা মেহেদি হাসান ভাই শেয়ার করেছেন। আমি তার সাথে ফোনে কথাও বলেছি, ওর সম্পর্কে আরো বেশ কিছু তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। তো চলুন শুরু করি মূল ঘটনা। প্রথম যে ঘটনাটি মোড়কে কেন্দ্র করে, সেটি এখন থেকে প্রায় 30 বা 40 বছর পূর্বের। ওনাদের গ্রামের একজন পরিচিত মুখ ছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ ফেলু মোল্লা। উনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। অবসরের পর গ্রামে এসে উনি সমাজ সেবা করার উদ্দেশ্যে ওনার গ্রামে মেম্বার ইলেকশন করেন এবং জয়লাভও করেন। ভালো মানুষ হিসেবে তিনি এলাকাতে অনেক আগে থেকে পরিচিত ছিলেন, এখানে মানুষ তাকে ভোট দিয়েছিল। গ্রামের একজন জনপ্রতিনিধি হিসেবে যখন তখন নানা কাজকর্ম, সালিশ বিচার, এগুলো তো হরহামেশাই তাকে করতে হতো। সময় জ্ঞান বিচার করার মতো আসলে অবস্থা থাকে না এই দায়িত্বে যারা থাকেন। এমনই এক ঘোর সন্ধ্যার সময় উনি একবারই সালিশ করার জন্য বের হয়েছেন। একটা বাড়িতে মানে সালিশের ডাক ছিল, উনি যাবেন আর কি। গ্রামে সন্ধ্যার পরে সালিশ বসে, কারণ সারাদিন অনেকে কৃষিকাজ করেন, ব্যস্ত থাকেন। সন্ধ্যার পরে হাট বাজার করে এসে সালিশ বসে। সেনাবাহিনীর সদস্য হওয়ার কারণে এমনিতে বেশ সাহসী। সন্ধ্যার পরে উনি বেরোবেন, এটা তো ভয়ের কিছু নেই। উনি সেই বাড়িতে মানে যেখানে সালিশ বিচার করবেন আর কি, যাওয়ার জন্য উনি যে শর্টকাট একটা রাস্তা ধরেন আর কি। ওই রাস্তার মাঝে পড়ে ওই ভয়ঙ্কর মোড়। উনি হাঁটতে হাঁটতে যখন ওই মোড়ে আসেন, উনি লক্ষ্য করেন বেশ সাজসজ্জা করা একজন বউ সাজে কেউ একজন বসে আছে। তখনও তো পরিপূর্ণ অন্ধকার হয়নি, মানে একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি, হালকা আলো কিন্তু ছিল। বোঝা যাচ্ছে লাল রঙের উজ্জ্বল শাড়ি পরে আছে। উনি স্পষ্ট দেখতে পান আর কি যে ওই লাল রঙের যেই শাড়ি, সে শাড়ির কিছু কিছু জায়গায় কাজ করা ছিল, সেটা জ্বলজ্বল করছে। আর ওই বহুরূপী মহিলাটা নাকি সুরে কান্না করছে, মাথায় একটা লম্বা ঘোমটা দেয়া। এখন ওই জিনিসটার কান্নার শব্দে ওই ফেলু মোল্লার মন গলে যায়। আর উনি ছিলেন এলাকার মেম্বার, তাই মানুষের উপকার করা তো ওনার দায়িত্বের মধ্যেই পড়ে। তখন উনি বউকে জিজ্ঞেস করেন, তুমি কোন বাড়ির বউ গো? এই ঘোর সন্ধ্যায় তুমি এখানে বসে কান্না করছো কেন? যাও বাড়ি যাও। উনি কিন্তু এই গৌরবী ওই জিনিসটার চেহারা দেখতে পারছিলেন না, স্বাভাবিকভাবেই দেখার কথা না, মাথায় লম্বা ঘোমটা ছিল। ওনার কথার উত্তরে ওই জিনিসটা কোনো উত্তর দেয় না, মানে কোনো রিপ্লাই দেয় না, বরঞ্চ কি করে তার নাকি সুরে কান্নাটা আরো বাড়িয়ে দেয়। এরপর ফেলু মোল্লা আবারও প্রশ্ন করে, কি জামাইয়ের সাথে ঝগড়া করছো না শ্বশুর বাড়ির লোকজন কিছু বলছে? চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। এই কথা বলার পরও ওই বহুরূপী জিনিসটা কোনো কথা না বলে উল্টো কান্না করতে করতে আস্তে আস্তে ঝোপঝাড়ের ভেতর দিয়ে হাঁটা শুরু করে।
এটা দেখে ফেলু মোল্লা তার সরল মনে ভাবতে শুরু করে যে আমি যদি এই মহিলাটাকে না আটকাই, হয়তো ভাই ঝোপঝাড়ের ভিতরে গিয়ে কোন একটা গাছের সাথে গলায় দড়ি দেবে। তো এরকম একটা উনি চিন্তা করেছেন। এটা ভেবে ওইটার পেছনে পেছনে হাঁটতে শুরু করেন। কিন্তু উনি তখনও বুঝতে পারছিলেন না যে কতটা ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন উনি। এদিকে ওই বহুরূপী জিনিসটা হাঁটছে আর কান্না করছে, আর ওদিকে ফেলু মোল্লা তার পিছু নিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে। আর সর মনে বলেই যাচ্ছে, এই তুমি কোন বাড়ির বউ, বলো আমাকে, তোমার কোনো ভয় নাই, আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দেবো, আর তোমাকে কেউ কিছু বললে আমাকে বলো, আমি বিচার করব, কোনো সমস্যা নাই, চলো চলো এখানে থেকো না, বিপদ হবে। তো এটা বলে যাচ্ছেন উনি, এবং এটা বলে তুমি বইয়ের মধ্যে কেন যাচ্ছ, কোনো উত্তর নাই কিন্তু। আর এদিকে যখন সে ওই বনের মাঝে চলে এসেছে, মানে শুরুতে কিন্তু বুঝতেই পারেনি যে ওই মহিলার পিছু নিতে নিতে সে কোথায় চলে এসেছে। একটা সময় বুঝতে পারেন সে বনের মাঝে চলে এসেছে, আর যখনই বনের ঠিক মাঝে চলে এসেছে তখন ওই বহুরূপী ওই পাতালবাসী পিশাচটা তার আসল রূপ দেখায়। সে তখন ঘুরে তাকায় এবং মাথার থেকে ঘোমটা ফেলে দেয়। তার চেহারা এতটা বিভৎস ছিল যে এটা আসলে কোনো বর্ণনা করার মতো ছিল না। এটা যে আসলে কেমন, এটা কোনো বর্ণনা করার মতো আসলে ছিল না। আর ওই ভয়ানক বিভৎস চেহারা দেখে ফেলু মোল্লা এত সাহসী একজন মানুষ, তার সব সাহস নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে ভয় পেয়ে এত জোরে চিৎকার দিয়ে ওঠে এবং চিৎকার দিয়ে বলে, কে কোথায় আছিস, আমাকে বাঁচা। তার এই চিৎকার শিকদার বাড়ির লোকরা শুনেছিল এবং তারা বুঝতে পেরেছিল এটা তো ফেলু মোল্লার গলারে। শিকদার বাড়ির লোকজন ছুটে আসে। শিকদার বাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন যে কোন দিক থেকে শব্দটা এসেছিল, কারণ উনি তো একটা চিৎকার করেনি, বেশ কয়েকটা চিৎকার করেছিল। তারা ওইখানে কিছু দূর দৌড়ে যাওয়ার পরেই ফেলু মোল্লাকে পায়। ফেলু মোল্লা আসলে ওখান থেকে যে নড়াচড়া করবে বা কি হয়েছে আসলে ওনার আসলে সেন্স কাজ করছিল না। কতটুকু এগিয়ে এসেছে নাকি ওই জায়গায় ছিল উনি আসলে বুঝতে পারছিলেন না। শিকদার বাড়ির একজন মুরব্বী এবং সাথে আর কয়েকজন লোক দৌড়ে গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করেন। ফেলু মোল্লা এতটাই ভয় পেয়েছিলেন যে কোনো কথাই বলতে পারছিলেন না। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে এবং চোখ বেয়ে পানি পড়ছে। কোনো কথা না বললেও তার চোখ, মুখ ও আঁচলে বোঝা যাচ্ছে যে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। একজন সাহসী মানুষ কিরকম বিভৎস কিছু দেখলে এতটা ভয় পেতে পারেন। তখন ওই মুরব্বী তাকে অভয় দেন। এখন ওই সময় অভয় দেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। নানাভাবে বুঝিয়ে ফেলু মোল্লাকে তার বাড়িতে দিয়ে আসেন। কোন সালিশে যাওয়া তার ওই সময় হয় না। এবং এটাও বলে যে ঘোর সন্ধ্যায় এই পথে একা একা আসা ঠিক না। কিন্তু যে যতই বোঝাক না কেন, ফেলু মোল্লা যে কতটা ভয় পেয়েছে একমাত্র আল্লাহ এবং তিনি জানেন। এই ঘটনার পর ফেলু মোল্লা জ্বরে আক্রান্ত হয়ে যান। জ্বরে ভুগতে থাকেন, চিকিৎসা চলতে থাকে। খুব বেশি দিন হয়নি, মানে 1 মাস বা 1.5 মাস সর্বোচ্চ, এর মধ্যেই উনি অসুস্থ হয়ে মারা যান। এই ঘটনা ওই এলাকার কম বেশি সবাই জানা আছে, কারণ একজন সাহসী মানুষ কতটা ভয় পেয়ে এভাবে অসুস্থ হয়ে মারা গেলেন এটা সবাইকে মর্মাহত করে। উনি একজন ভালো মানুষ ছিলেন, তারপর একজন ভালো মেম্বার ছিলেন। তার মৃত্যু নিঃসন্দেহে সকলের মনে খুব শোক সৃষ্টি করেছিল। আর উনি এতটা নির্বিকার এবং চুপচাপ হয়ে গিয়েছিলেন, এতটা মেন্টালি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলেন যে উনি পুরো ঘটনা আসলে সেভাবে কাউকে বলতে পারেননি। যতটুকু বলা গিয়েছে ততটুকুই আমরা বলতে পেরেছি। আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটি স্টোরি বলতে চাই আপনাদেরকে। আশা করি আমার স্টোরিটা আপনাদের অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অ্যান্ড আজকে যে স্টোরিটা আমি বলবো সেই স্টোরিটা পাঠিয়েছেন পাবনা জেলা ফরিদপুর থানা কোনো একটা গ্রামে। গ্রামটির নাম তিনি বলতে অনিচ্ছুক, তাই আমি গ্রামটির নাম উল্লেখ করলাম না, এবং আমি ঘটনাটি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় আমি নামটি প্রকাশ করলাম না, একটি ছদ্মনাম হিসেবে রেখে দিলাম মোহাম্মদ রনি। এবং তিনি আমাকে যেভাবে
ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে, যখন আমরা এসএসসি পরীক্ষা দেই। তখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি বাসা থেকে অনেক দূরে থাকতাম। আমার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতাম, যেহেতু আমাদের সেই স্কুলটা অনেক দূরে থাকায় আমি দূরে থেকে পড়াশোনা করতাম। তারপরে আমি যখন বাড়িতে চলে এলাম, বাড়িতে চলে আসার পরে আমাদের সাথে যেরকম ঘটনাগুলো ঘটতে থাকে, আমার ছোট ভাইয়া ছিল, সে ক্লাস 8-এ পড়ে, আমার থেকে 2-3 বছরের ছোট। আমি যখন রুমে চলে এলাম, আমার খালার বাড়ি থেকে রওনা দিয়েছি, তারপরে আমি আমার রুমে যখন চলে এলাম, আমার বাসাতে চলে এলাম, এবং বাসাতে চলে আসার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমার ভাইয়া আমাকে অন্য নজরে দেখা শুরু করে। যেমন আমাকে দেখলে তার চোখগুলো বড় বড় হয়ে যায়, এবং আমাকে দেখলে তার এমনটা আচরণ হয় যে সে একটা হিংস্র প্রাণীর মতো আচরণ করছে আমার সাথে। তারপরে এরকম করতে করতে আমার ভাইয়া আমাকে বলে যে, এই তুই আমার হাতে মার খাবি, দেখ আজকেই তোকে মেরে ফেলবো। এরকম করে আমার গলায় টিপি দিয়ে আমাকে মানে উঁচু করে ফেলেছে আর কি। তারপরে আমাকে যখন দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপরে আমি বললাম যে হয়তো তুই ছোট মানুষ, কিছু বললাম না তোকে, যা। তারপরে আম্মুকে সবকিছু বলে, আম্মু বলে যে ওর এরকম সমস্যা হচ্ছে, ও আমার সাথে খারাপ আচরণ করছে। আমার মাথায় তখন খুন চেপে যায়। সব কিছু সহ্য করতে পারি, তো আমার মায়ের সাথে খারাপ আচরণ আমি সহ্য করতে পারি না। এর জন্য আমি আমার ভাইয়াকে সজোরে একটা চর মারি, এবং চর মারার পরে আমার ভাইয়া সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং সেন্স ফিরে আসায় আমার ভাইয়া আমার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে, এবং আমাকে এত গালি দিতে থাকে যে গালিগুলো আমি আগে কখনো শুনিনি। তারপরে এই গালিগুলো দেওয়ার পর থেকে আমি তার গলায় টিপি মারি, এবং টিপে তাকে মেরে ফেলি। আমার হাতে আমি এটা কিভাবে করলাম আমি জানি না, আমি তাকে এত জোরে গলায় টিপি দিয়ে মেরে ফেলেছিলাম, আপনি বিশ্বাসই করতে পারবেন না। তারপরে মেরে ফেলার পরে আমি কান্নাকাটি করতে থাকি, এবং আমার আম্মু আমাকে বলে যে তুই এটা কি করলি, তোর ছোট ভাই হয়, তুই এটা কি করলি, কাজটা তুই ঠিক করলি না। এখন একটা কাজ কর, যেহেতু তুই ভুলটা করেই ফেলেছিস, তাহলে কাউকে জানাস না, আর তুই নিজেই রাত 10টার পরে গিয়ে জানাজাটা করে দিস। তারপরে আমি এটা করার পরে 10টার সময় যাই, এবং পরের দিন 10টার সময় যাওয়ার পরে আমি জানাজাটা করে দেই। কিন্তু আমি জানাজা করেছিলাম না, আমি কবরও ঠিক মতো করেছিলাম না। আমি তাকে পুঁতে দিয়ে আসি কবরস্থানে, এবং পুঁতে দিয়ে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে আমি প্রতিদিন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি, যেমন মনে হচ্ছিল যে একটা বাঘ এসে আমাকে খেয়ে ফেলছে। তারপরে আমি স্বপ্নের ভিতরে চিৎকার করে উঠি, এবং চিৎকার করে ওঠার পরে আমি আবার স্বপ্নের ভিতরেই অনুভব করতে থাকি যে আমার কে যারা একটা ছোট মানুষ এসে আমার পায়ে জড়িয়ে ধরে আমাকে কান্না করে বলছে যে ভাই আমাকে বাঁচাও, আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে মেরে ফেললো এরা, আমাকে বাঁচাও, আমি এখানে ভালো নেই, আমাকে বাঁচাও। তারপরে আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি, এবং ফজরের আজান দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সকালে উঠে আমি আমার মাকে সবকিছু জিজ্ঞেস করি, এবং আমার মা আমাকে বলে যে না, এরকম কোনো বিষয় না, তুই হয়তো অনেক ধবলের ভিতর তোর শরীরটা হয়তো অনেক খারাপ, এর জন্য হয়তো এরকম সমস্যা হচ্ছে, কোনো ব্যাপার না, যা গিয়ে শুয়ে পড়, যেহেতু তুই সারা রাত ঘুমাতে পারিসনি, শুয়ে পড় যা। তারপরে আমি শুয়ে পড়ি, এবং শুয়ে পড়ার পরে সকালেও আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি। রাতে যখন আমি স্বপ্ন দেখতাম তখন রাতের সিনগুলো হতো, আর দিনে যখন আমি স্বপ্ন দেখতাম তখন দিনের সিন। আমার মনে হচ্ছিল যে আমি একদম নিজেই স্বপ্নের ভিতরে ঢুকে পড়েছি, মনে হচ্ছে আমার সাথে একদম ডাইরেক্ট সরাসরি নিজের সাথে হচ্ছে। এরকম হতে হতে আমার সাথে যেরকম সমস্যা হচ্ছিল বেশ কিছুদিন, 15-20 দিন এরকম সমস্যা হচ্ছিল। তারপরে
একদিন আমি স্বপ্ন দেখতে পারি যে রাত তখন বাজে আনুমানিক রাত 12:30টার সময় আমি স্বপ্ন দেখতে থাকি যে একটা ছেলে এসে আমার কাছে ভিক্ষা চাচ্ছে। মনে হচ্ছে যে আমার কাছে এসে তার গায়ের যে ড্রেসটা পড়েছে আর কি, সেই ড্রেসটা একদম ছিঁড়ে গেছে এবং ছিঁড়ে যাওয়ার পরে সে এমন ভাবে এসে আমার কাছে চাইতেছে, মানে চাল কিংবা অন্য কোনো সাহায্য চাচ্ছে। আমি তাকে বললাম যে আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। এরকম করার পরে আমি যখন চালটা নিয়ে আসি, স্বপ্নের ভিতরে কিন্তু চালটা নিয়ে আসার পরে দেখতে পাই যে সেখানে সেই ছেলেটা নেই। তারপরে আমি স্বপ্নটা ভেঙে যাই এবং স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে এর ব্যাখ্যা আমি খুঁজে পাই না। তারপরে আমি পরের দিন হুজুরের সাথে সবকিছু দেখা করি, হুজুরকে বলি যে হুজুর এরকম এরকম সমস্যা, কি করব বলেন। হুজুর বলে যে তুমি যেহেতু তোমার ভাইয়াকে গলায় টিভি দিয়ে মেরে ফেলেছো, তাহলে তোমাকে এই সমস্যার সমাধান করতে হবে। আমি গায়েবানা জানাজা দিতে পারবো, সমস্যা নেই। একটা কাজ করো, তুমি কালকের পরের দিন আমি ফ্রি আছি, তুমি একটা কাজ করো, তুমি চলে আসো। তারপরে আমি যথারীতি হুজুরকে ডাকতে যাই এবং হুজুর বলে যে আচ্ছা সমস্যা নাই, চলো। রাত 12টার সময়, যেহেতু লোকজনকে জানানো যাবে না, এর জন্য রাত 12টার সময় আমরা গায়েবী জানাজাটা দিয়ে উঠি এবং গায়েবী জানাজা দেওয়ার পরে আমি দেখতে পাই যে অনেকগুলো অবায়ক ওই বাঁশ ঝাড় আছে। সো অনেক আপনারা অনেকেই জানেন যে কবরস্থানে কিন্তু অনেক বাঁশ ঝাড় আছে। সো সেই কবরস্থানে দেখতে পাই যে বাঁশ ঝাড়ের উপরে অনেক কালো ছায়া আকৃতির অনেকগুলো অবয়ব আমার দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থাকার পর থেকে মনে হচ্ছিল যে সে আমাকে মেরে ফেলবে, এরকম অবস্থা। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে হুজুরের সাথে যেহেতু আমি আছি, আমার কোনো ভয় লাগছিল না। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি এবং পড়তে পড়তে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তারপরে এরকম করতে করে সবকিছু ঠিক করার পরে আমি আবার রুমে এসে শুয়ে পড়ি এবং রুমে এসে শুয়ে পড়ার পরে আমাকে হুজুর ফোন দেন এবং ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আচ্ছা তুমি আমার সাথে সকালে দেখা করো। আমি হুজুরকে বললাম আচ্ছা হুজুর সমস্যা নেই, আমি সকালে দেখা করব। সকালে যখন আমি হুজুরের সাথে দেখা করি, হুজুর আমাকে বলে যে আচ্ছা তুমি স্বপ্নতে যে দেখতে পেয়েছিলা যে একটা ছেলে তোমার কাছে এসে ভিক্ষা চাচ্ছে, তুমি তাকে ভিক্ষা দিলে না কেন বলো। আমি বললাম হুজুর এটা আপনি জানলেন কিভাবে বলেন? আমি তো চাল এনে তাকে দিতে চাইছিলাম, সেই ছেলেটাই তো নিল না, এতে আমার দোষটা কি বলেন? হুজুর বলে যে হ্যাঁ আসলে তোমার তো কোনো দোষ নাই, তুমি একটা কাজ করো, তুমি যে চালটা স্বপ্নের ভিতরে নিয়েছিলে সেই চালের পরিমাণেই তুমি বাসা থেকে চাল নিয়ে এসে এই মসজিদে দিয়ে যাও। তারপরে সেই চাল এনে মসজিদে দিয়ে যাই। তারপরে আমাদের সাথে বেশ কিছুদিন এরকম সমস্যা হয় না। তারপরে এখন আমার ভাইয়াকে আমি অনেক মিস করি। আসলে আমার ভাইয়া আমার সাথে এরকম আচরণ কেন করছিল আমি জানি না। ঘটনাক্রমে জানা যায় যে আমার ভাইয়াকে নাকি একটা ভয়ঙ্কর জিন ধরেছিল, তার কারণে হয়তো আমার ভাইয়া এরকম সমস্যা আমাদের সাথে করছিল। কিন্তু আমার ভাইয়া জন্য আমি অনেক দোয়া করছি। আমার ভাইয়া ইনশাল্লাহ, আপনারা অবশ্যই দোয়া করবেন আমার ভাইয়া যেন জান্নাত নসিব করেন বা জান্নাত পায়। সো এই বলে তিনি তার ঘটনাটি আমার সাথে শেষ করেছেন এবং আশা করি তার ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সজীব ভাইয়া, আপনিও অনেক ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে বরিশালের শায়েস্তাবাদ থেকে পাঠিয়েছেন মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান কিন্তু এর আগেও বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই ঘটনাগুলিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছিল খুবই রিসেন্ট একটি সময়, 18 জুন 2023 সাল।
মাত্র মাসখানেক আগের ঘটনা। আর ঘটনার যে জায়গাটা স্পেসিফিক ভাবে যদি বলতে যাই, সেটা হলো এই শায়েস্তাবাদ গ্রামেরই বাইল্লারচর 3 রাস্তার মোড়, এই জায়গাতে ঘটনাটি ঘটেছিল। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে জলিল শিকদার, সম্পর্কে এই মোহাম্মদ রায়হানের তালই হন আর কি। উনি ভাগ্য অন্বেষণে বিদেশ গিয়েছিলেন ওমানে, কিন্তু কাগজপত্রের বিভিন্ন ধরনের জটিলতা থাকায় সেখানকার যে পুলিশ, এই পুলিশদের হাতে ধরা পড়ে যান। বেশ কয়েকদিন জেলে ছিলেন তিনি সেখানে। পরবর্তীতে ওই ওমান কর্তৃপক্ষ আবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশে ফেরত এসে তিনি মাছের ব্যবসা শুরু করেন, কিন্তু সে ব্যবসায়ও উনি লস খান। পরবর্তীতে তিনি একটি বাইক কিনে বাইক চালাতে শুরু করেন। বরিশাল এলাকায় কিন্তু এই ভাড়ায় বাইক চালানোর প্রচলনটা অনেক দিনের। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ঠিকঠাক মতো জীবনযাপন করতেন। তবে এই বাইক চালানোর কারণে ওনার দৈনন্দিন জীবনযাপন কিন্তু বাধাগ্রস্ত হতো, কেননা উনি অনেক ভোরবেলা বাইক নিয়ে চলে যেতেন বরিশালের যেই লঞ্চ ঘাট সেখানে। ভোরবেলা ঢাকার সদরঘাট থেকে যে লঞ্চগুলো আসতো, সেই লঞ্চগুলোর যাত্রী যারা শায়েস্তাবাদ আসতো তাদেরকে তিনি বাইকে করে সরাসরি শায়েস্তাবাদ নিয়ে আসতেন। এটা ওনার দৈনন্দিন রুটিন ছিল। আবার শায়েস্তাবাদের লোক যারা রাতের বেলা বরিশালের লঞ্চ ধরবেন তাদেরকে আবার সেখানে পৌঁছে দিতেন। এভাবে ওনার প্রতিদিনের একটা রুটিন এরকমটাই ছিল। আর এমনিতে অন্যান্য সময়ে যদি কোনো যাত্রী পেতেন তাদেরকে তো নিয়ে যেতেনই এক জায়গা থেকে আরেক জায়গায়। ওনার ফোন নাম্বার অনেক যাত্রীদের কাছেই থাকতো, যার কারণে রাত বিরেত যখনই প্রয়োজন পড়তো তাকে ফোন দিলেই উনি বাসা থেকে বাইক নিয়ে ছুটে যেতেন এবং সেই যাত্রীর নির্দিষ্ট গন্তব্যস্থল যেটা সেখানে তিনি পৌঁছে দিতেন। এভাবেই চলছিল। একবার উনি একজন যাত্রী নিয়ে বেশ দূরে একটি জায়গায় গিয়েছিলেন। পরে সেখান থেকে উনি যখন ফেরত আসেন বেশ রাত হয়ে যায়। তো ধুলোবালি গায়ে লেগে গিয়েছে, গোসল করবেন। তো উনি গোসল শেষ করে এসে খাওয়া দাওয়া করেন। তো ওনার আবার সিগারেট খাওয়ার নেশা ছিল। তো উনি একটি সিগারেট ধরিয়ে বাসার সাইডে চলে যান। তো উনি সিগারেট খাচ্ছেন। তো ওনার বাসার কাছেই কিন্তু ওনার বাবার কবর রয়েছে। ওনার বাবা একজন কবিরাজ ছিলেন, ছোটখাটো কবিরাজ, মানে সাধারণ যে সমস্যাগুলো আর জিন রিলেটেড ছোটখাটো যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো উনি সলভ করতে পারতেন। তবে বেশি জটিল বিষয়গুলো উনি হাত দিতেন না। উনি ভালো কোনো হুজুর বা ভালো কোনো কবিরাজের কাছে যাওয়ার পরামর্শ দিতেন। তো উনি মারা গিয়েছেন। উনি মানে এই যে জলিল শিকদার যিনি, উনি সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ করে মনে হলো বেড়া ভাঙার শব্দ। গ্রামে বিভিন্ন জিনিস দিয়ে, শুকনো জিনিস দিয়ে বেড়া তৈরি করা হয়। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বেড়া ভাঙার শব্দ কোথা থেকে আসছে। এই চিন্তা করতে করতে ওই শব্দের উৎস উনি খোঁজা শুরু করেন। চাঁদের আলো ছিল ভালোই। তো উনি দেখতে পান যে ওনার বাবার যে কবর, ওই কবরের কাছে একটা বিশাল আকৃতির ষাঁড় গরু দাঁড়িয়ে রয়েছে এবং সে মাথা দিয়ে ওই কবরের যে বেড়া, এই বেড়া সে মাথা দিয়ে গুঁতো দিচ্ছে, মানে বেড়া ভেঙে ফেলার চেষ্টা করছে। উনি চিন্তা করছেন এত রাত্রে এত বড় একটা ষাঁড় গরু কোত্থেকে এলো আর আমার বাবার কবরের কাছে এসে কবরের বেড়া ভাঙার চেষ্টা করছে। উনি সিগারেট ফেলে দিয়ে দ্রুত বাড়িতে ঢোকেন, একটা লাঠি নিয়ে ওই ষাঁড় গরুকে তাড়া করার জন্য বের হন। তাড়া করার জন্য বিভিন্ন ধরনের মুখে শব্দ করে, উনি সেভাবে শব্দ করছিলেন। কিন্তু উনি কাছাকাছি গিয়ে দেখেন যে ওই ষাঁড় গরুটা ওখানে আর নেই। উনি অবাক হন, এত দ্রুত এই ষাঁড় গরুটা কোথায় চলে গেল। ভাবলেন যে চলে যেতেই পারে, হয়তোবা দূর থেকেই তার শব্দ পেয়ে সে ভয় পেয়ে ওখান থেকে পালিয়েছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছেন। উনি যখনই ওখান থেকে বাড়ির দিকে ঘুরেছেন তখনই মনে হলো ওনার চোখের সামনে দিয়ে সাদা আলখেল্লা পরা লম্বা কোনো একটা কিছু মুহূর্তের মধ্যে
সাঁ করে এক পাশ থেকে আরেক পাশ চলে গেল। উনি ওটা দেখে খুব ভয় পান যে আরে এটা কি দেখলাম, এত দ্রুত এই জিনিসটা কোথায় গেল আর কোত্থেকে এলো এটা। উনি 7-5 না ভেবে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা শুরু করেন। বাড়ি তো একদম কাছেই। তো উনি যখন বাড়িতে মানে ঢোকার যে বেড়া, ওই খেজুরের শুকনো ডাল এগুলো দিয়ে বেড়া তৈরি করা আর কি, তো ওই বেড়া পার হয়ে যখনই বাড়ির উঠোনের দিকে পা রাখবেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। উনি সাহস করে ঘুরে তাকান। ঘুরে তাকানোর পরে সেখানে একটি কালো ছায়ার মতো দেখতে পান এবং এই ছায়াটি খপ করে ওনার গলা চেপে ধরে এবং গলা চেপে তাকে শূন্যে উঠিয়ে ফেলে। আর শূন্যে উঠিয়ে তাকে বাড়ির বাইরে বের করে নিয়ে এসে পাশে একটি গাছ ছিল, সে গাছে বেশ কয়েকবার আছাড় মারে, মানে ধাক্কা লাগায়, এরপর ছেড়ে দেয়। উনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপর কি হয়েছে উনি বলতে পারেন না। অল্প সময় হয়তো উনি অচেতন ছিলেন। কিছুক্ষণ পরে যখন ওনার জ্ঞান ফেরত আসে, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার মুখ দিয়ে কিছু একটা বের হচ্ছে। উনি হাতটা মুখের কাছে নেন, মনে হচ্ছে কালো কালো, কারণ রাতের বেলা তো আসলে কালারফুল কোনো জিনিস সেই রঙে দেখা যায় না সাধারণত। তো উনি মনে হচ্ছে ওনার মুখ থেকে কালো কিছু বের হচ্ছে। উনি উঠে একটু বাসার দিকে যখন আগান, ওনার উঠোনের আলোতে দেখতে পান যে এইগুলো রক্ত, ওনার মুখ থেকে রক্ত বের হচ্ছে এবং উনি আরো অবাক হয়ে যান যে ওনার জিহ্বা আর স্বাভাবিক নাই। সাপের জিহ্বার সামনের দিকে যেমন কাঁটা থাকে, 2 ভাগে বিভক্ত থাকে, ওনার জিহ্বা মাথা থেকে জিহ্বার গোড়া পর্যন্ত ওনার কাছে মনে হলো এই জিহ্বাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে এবং ভাগ হয়ে যাওয়ার কারণে রক্ত পড়ছে। মনে হচ্ছে কেউ খুবই সূক্ষ্ম ভাবে ওনার জিহ্বাটা 2 ভাগে ভাগ করে দিয়েছে কেটে। ওনার কিন্তু তেমন ব্যথা লাগছিল না, কিন্তু উনি যখন দেখলেন যে ওনার মুখ দিয়ে অনর্গল রক্ত পড়ছে, উনি মুখ চেপে ধরে দ্রুত ওনার বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন। এদিকে আচমকা ওনার বাইক স্টার্ট এবং বের হওয়ার কারণে ওনার স্ত্রী জেগেছিলেন, তার মেয়েও জেগেছিলেন। তা তারা দেখছে যে সে দ্রুত বাড়ি থেকে বাইরে বের হয়ে গেল। ওনার মোবাইল কিন্তু বাসায়। এখন ওনার স্ত্রী চিন্তা করলেন যে কি ব্যাপার, ওনার মোবাইল বাসায়, কোন যাত্রীর ফোন কল আসলে তো মোবাইলে আসবে, তা না হলে এভাবে কিন্তু তার চলে যাওয়ার কথা না। উনি ভয় পান, কি হয়েছে তা তো জানেন না। পাশের প্রতিবেশীদেরকে উনি শেয়ার করেন যে কি ব্যাপার, কোথায় গেল, আরো যে আত্মীয় স্বজন ছিল। তো সবাই যখন বলেছে যে মনে হয় ফোন কল এসেছে, কিন্তু ওনার স্ত্রী বলেন যে ফোন কল কোথা থেকে, ফোন তো ঘরে ছিল। এভাবে আচমকা কোথায় গেল, বাড়ির লোকজন দুশ্চিন্তা করতে থাকে। ওদিকে উনি বাইক টান দিয়ে চলে যান বাজারে। তখন তো রাত হয়ে গেছে, তখন তো বাজারের দোকানপাট খোলা নেই, নাইট গার্ড রয়েছে। ওখানে একটা ডাক্তারের চেম্বার রয়েছে, ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার অমূল্য চন্দ্র মণ্ডল। তার চেম্বারে যান। তো ওই সময় চেম্বারে কেউ ছিল না, তার জামাই ছিল। কোনো কারণে সে ছিল, তখনও বন্ধ করে নাই। কিন্তু এইরকম একটা জটিল বিষয়, এই বিষয়ের সমাধান দিতে তিনি অক্ষম ছিলেন। উনি ইশারা ইঙ্গিতে দেখাচ্ছিলেন, কারণ উনি কথা বলতে পারছিলেন না। তখন এই ডক্টর অমূল্যচন্দ্র মণ্ডলের জামাই বললেন যে তাড়াতাড়ি আমার শ্বশুরকে নিয়ে আসতে হবে। ওই বাইক নিয়েই উনি দ্রুত এই ডক্টর অমূল্যচন্দ্র মণ্ডলের বাড়িতে যান। তাকে নক করে ডেকে তোলেন এবং ইশারা দিয়ে দেখা যায় তার জিহ্বার কি অবস্থা। এই দৃশ্য দেখেই ডাক্তার অমূল্যচন্দ্র মণ্ডল উনি তো ভয় পেয়ে যান। আরে এইরকম ভয়ানক ব্যাপার উনি কখনো দেখেননি ওনার ডাক্তারি জীবনে। উনি দ্রুত প্রয়োজনীয় জিনিস নিয়ে বাইকে উঠে পড়েন। এই জলিল শিকদার উনি এই ডাক্তারকে নিয়ে আবার চেম্বারে আসেন। আসার পর ডাক্তার এইখানে অবাক হচ্ছে যে এই ধরনের একটা ভয়ানক ঘটনা যার সাথে ঘটেছে সে তো যন্ত্রণায় ছটফট করবে, চিৎকার করবে। সে দিব্যি বাইক চালিয়ে আসছে, এটা কিভাবে সম্ভব? উনি কি চোখে ভুল দেখছেন? কিন্তু না, উনি তো ঠিকই দেখছেন।
ডাক্তার অমূল্যচন্দ্র মণ্ডল উনি চিন্তা করেন যে এমত অবস্থায় যেভাবে রক্ত পড়ছে, যদি তাকে বরিশাল সদর নিয়ে যেতে হয়, এই সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হবে। এই জন্য উনি চিন্তা করলেন যে প্রাথমিক একটি সেলাই তাকে করতেই হবে। কিন্তু পুরো সেলাই যদি দেওয়া হয় তাহলে জিহ্বা ফুলে যেতে পারে এবং ফুলে মুখ বন্ধ হয়ে যেতে পারে, খাবার দাওয়া বন্ধ হয়ে যেতে পারে। উনি আসলে বুঝতেই পারছিলেন উনি কি করবেন। তো উনি জিহ্বার আগার দিকে এবং মানে যতটুকু পারা যায় গোড়ার দিকে সেলাই করেন। জিহ্বার এরকম ভয়ানক দৃশ্য উনি কোনো মতে সইতে পারছিলেন না। ডাক্তার অমূল্যচন্দ্র মণ্ডলের ভাষায় তিনি যখন জিহ্বার বিভিন্ন জায়গায় সেলাই দিচ্ছিলেন, তখন উনি শুধু আহ উহ এতটুকু শব্দ করছিলেন। ওই সেলাই দিতে কিছুটা যন্ত্রণা অনুভূত হচ্ছিল, কিন্তু জিহ্বাটা যে কাটা হয়ে গেছে, সেখানে যে ভয়ানক যন্ত্রণা হবে এমন ফিলিংসটা কিন্তু তার মধ্যে তেমন একটা ছিল না। এটা খুবই অদ্ভুত ব্যাপার। আর জিহ্বাটা এভাবে কাটা, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। কোন ধরনের দুর্ঘটনা ছাড়া একমাত্র সূক্ষ্ম ভাবে যদি কেউ কোনো ধারালো ছুরি দিয়ে এভাবে কাটে, তবে শুধু এভাবে কাটা সম্ভব। আদারওয়াইজ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এভাবে কাটা সম্ভব নয়। ডাক্তার সাহেব ওইখানে সেলাই করে দেন। সেলাই করে দেওয়ার পর এই যে জলিল শিকদার, উনি আবার ডাক্তারকে বাইকে চড়িয়ে তার বাড়িতে পর্যন্ত দিয়ে যান। এরপর উনি বাড়িতে ফেরত যান। বাড়িতে ফেরত যাওয়ার পর বাইকটা রেখে উনি যখন দরজায় ঠক ঠক করেছেন, ঠক ঠক করার পর ওনার স্ত্রী দরজা খুলে দিয়েছেন, তখনই উনি ওনার স্ত্রীর গায়ের উপরে পড়ে যান, পড়ে সেন্সলেস হয়ে যান। ওনার স্ত্রী দেখেন যে সারা শরীরে রক্ত, ভয়ানক ব্যাপার। ওনার জ্ঞান ফেরে সকালবেলা। ওনার স্ত্রী কিন্তু রাতের বেলা যখন দেখেছেন মুখে রক্ত, ওনার মুখটা চেপে ধরে দেখার চেষ্টা করছেন ভিতরে কি হয়েছে। যখন দেখেছেন যে এইভাবে কাটা এবং সেলাই করা হয়েছে, ওনার স্ত্রী তো চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশ থেকে লোকজন চলে আসে, কি হয়েছে কিছু, সবাই এটা দেখে ভয় পায় যে এমন একটা ভয়ানক ব্যাপার। সকালবেলা ওনার জ্ঞান ফেরে। উনি কথা বলতে পারছিলেন না, কারণ কথা বলতে গেলে তো জিহ্বা নড়াচড়া হবে, জিহ্বাতে ব্যথা লাগছে। উনি তোতলা ভাব করে হালকা করে বোঝানোর চেষ্টা করেন যে গত রাত্রে কি হয়েছিল। এরপর ওনাকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন পর থেকে ওনার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। বিশেষ করে ওনার আচার আচরণে পরিবর্তন দেখা দেয়। উনি বাচ্চাদের মতো আচার আচরণ শুরু করেন। বাচ্চারা যেভাবে খেলে উনি ওইভাবে খেলছেন, কথা বলার চেষ্টা করছেন সেভাবে। বাচ্চারা যেভাবে কোনো একটা জিনিস নিয়ে যেভাবে নড়াচড়া করে, ছুঁড়ে মারে, উনি ওইভাবে করার চেষ্টা করছেন। তো এরপর ওনাকে ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ সবকিছু দেখার পর, বুঝার পর উনি বলেন যে দুষ্টু পিশাচটা এই ঘটনা ঘটিয়েছে, এটি মূলত এই জলিল শিকদারের বাবার উপর রাগ করে ঘটনাটি ঘটিয়েছে। কারণ জলিল শিকদারের বাবা এই দুষ্টু পিশাচকে শাস্তি দিয়েছিলেন। জলিল শিকদারের বাবা বেঁচে থাকা অবস্থায় সে তার বাবার কোনো ক্ষতি করতে পারে নাই, পরিবারের কোনো ক্ষতি করতে পারে নাই। কিন্তু জলিল শিকদারের বাবা মারা যাওয়ার পর এই জলিল শিকদারের বাবার উপর ওই পিশাচের খুব ক্ষোভ ছিল। আর এই কারণেই এই পিশাচটি ওই রাত্রে এই জলিল শিকদারের বাবার কবরের কাছে গিয়ে তার কবরের বেড়া ভেঙে ফেলার চেষ্টা করেছিল। আর এই দৃশ্য জলিল শিকদার দেখে ফেলে। সে যখন তাড়া করতে যায় তখন ওই পিশাচটি ক্ষিপ্ত হয় এবং চিন্তা করে যে এটাই আমার সুযোগ, এবং এই সুযোগে এই পিশাচটি এই ধরনের একটি ভয়ানক ঘটনা ঘটিয়েছে। তো এই ঘটনার পর এই জলিল শিকদারের পরিবার থেকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছে, বিভিন্ন হুজুরকে দেখানো হয়েছে। তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, এখনো করে যাচ্ছেন, এবং ডাক্তারি ট্রিটমেন্টও চলছেই। এখন উনি বেশ কিছুটা স্বাভাবিক। এখন উনি আগের মতো বাইক চালান যদিও, কিন্তু ভালো করে কথা বলতে পারেন না। উনি তোতলা মুখে ভাব আসলে যেভাবে কথা হয় উনি ঠিক সেভাবে কথা বলতে পারেন। এবং উনি যেই ওনার মধ্যে যে আচরণের পরিবর্তন দেখা দিয়েছিল সেটা পুরোপুরিভাবে ভালো হয়নি, তবে উনি এখন আগের থেকে অনেকটা ভালো।
এটা আমরা বলতে পারি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার একটু ভাবুন যে কোনো একটা পিশাচ এসে কারো জিহ্বাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে।